চাণক্যের শৈশবকাল। ছোট্ট গ্রাম কুসুমপুর, এখানেই চাণক্যের শৈশব কেটেছে। গোটা গ্রামে সব মিলিয়ে 10-12 পরিবারের লোকালয়, ঝুপড়ির মতো কয়েকটি বাড়ি, আর ছিল কিছুটা চাষের জমি। এই গ্রামে একটি দুষ্ট রাজাও ছিল, যার নাম নন্দ, যার অত্যাচারে গোটা গ্রাম একেবারে আতঙ্কে থাকত। চাণক্যের পিতা চনক ব্রাহ্মণ ছিলেন, সন্তুষ্টির প্রতিমূর্তি, নিতান্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। উনি জীবনে কখনো নিজের প্রয়োজনে পূর্তির জন্য কারোর সামনে হাত পাতেননি। কর্মকাণ্ড দ্বারা উনি নিজের জীবন বড় কষ্টে কাটাচ্ছিলেন। আর ঠিক সেই সময় চাণক্যের জন্ম হলো। ঠিক যেন পাথরের ফাটলের ভেতর দিয়ে এক হালকা কিরণ পুরো ঝুপড়িটিকে আলোকিত করে তুলল। পুত্র সন্তানের জন্ম হওয়ায় চনি আর ওনার স্ত্রী দুজনেই অত্যন্ত সুন্দর ছিলেন। সেই সময় নন্দের অত্যাচারে কালিম ক্রূর সৈনিকদের আতঙ্ক আর ভয়ে কালো মেঘের মতোই গোটা রাজ্যের ভবিষ্যৎরূপী আকাশ জুড়ে ছেয়েছিল। হয়তো এই কালিমারি প্রভাব এটা ছিল যে চাণক্যের শরীরের দিক থেকে সুস্থ থাকা সত্ত্বেও ওনার গায়ের রং ঘন শ্যামবর্ণেরই ছিল। পুত্রের গায়ের রং কালো হলেও আনন্দের পরিবেশেই চনি নিজের পুত্রের ভবিষ্যৎ জানার জন্য সাধু সন্ন্যাসী আর জ্যোতিষীদের ডেকে পাঠালেন। জ্যোতিষীরা আর সাধু সন্ন্যাসীরা দেখার পর চনিকে বললেন, হে ব্রাহ্মণ, তোমার সন্তানের জন্মকুণ্ডলী আর হাতের রেখা জানাচ্ছে এই বালক বড় হয়ে এক বিরাট বড় রাজ্যের মালিক হবে। এর মুখে জন্ম থেকেই দাঁত বেরিয়ে রয়েছে। এমন বালক তো বহু শতাব্দী পরে কোনো ভাগ্যশালীর ঘরে জন্ম নেয়। সুখ এর চারপাশে নর্তকীদের মতোই নৃত্য করে বেড়াবে। বৈভব এর সামনে পেছনে চাকরের মতো ঘুরে বেড়াবে। আর রাজা হয়েও এই বালক যুগ পুরুষ আখ্যা পাবে চনি। চনির মন চিন্তায় কেঁপে উঠল। উনি ভাবলেন, যদি কোনোভাবে জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণী নন্দের কাছে পৌঁছে যায়, তাহলে নন্দ একে জ্যান্ত মেরে ফেলবে। তিনি জ্যোতিষীদের বিদায় জানিয়ে ঝুপড়িতে ফিরে চাণক্যকে কোলে নিয়ে কাছেই পড়ে থাকা এক পাথরের টুকরো দিয়ে বালক চাণক্যের দুটো দাঁত ভেঙে দিলেন। বটবৃক্ষের নিচে বসে থাকা চাণক্য নিজের অতীতের পৃষ্ঠা পড়ায় মগ্ন হয়েছিলেন। এমন সময় ওনার হাত নিজের মুখমণ্ডলের ওপরে গেল। সব দাঁত সুরক্ষিত থাকলেও যে দুটো দাঁত ওনার পিতা পুত্র রক্ষার স্নেহভাবে ভেঙে দিয়েছিলেন, সেই জায়গাটা এখনো পর্যন্ত খালি থেকে গিয়েছিল। চাণক্যের মুখ দিয়ে আপনা থেকে বেরিয়ে এলো, বাহ পিতা। কিন্তু ভবিতব্যকে কে আটকাতে পারে? এর 1 বছর পরে যখন সাধু সন্ন্যাসীরা ভ্রমণ করতে করতে কুসুমপুরে এলেন, আগের বার অতিথি সৎকারের কথাকে মনে রেখে চনির ঝুপড়িতে আরেকবার এলেন এবং আসার পর দেখতে পেলেন চাণক্যের দাঁতগুলি ভাঙা। তখন ওনারা বললেন, আরে ব্রাহ্মণ, বালকের দাঁত কোথায়? তখন চনি বললেন, মহারাজ, আমি ভেবেছিলাম যে এ যদি বড় হয়ে রাজা হয়, তাহলে এ নিশ্চয় বিভিন্ন বসনে ফেঁসে গিয়ে দুরাচারী হয়ে উঠবে। আর একদিন রাজা নন্দের মতো আমার সন্তানও অপযশের ভাগী হয়ে উঠবে। তাই আমি দাঁত ভেঙে দিয়েছি। ওনারা রেগে গিয়ে বললেন, তুমি মূর্খ চনি। দাঁত ভেঙে দিলে কি বিধাতার সেই লিখন মিটে যাবে? বিধাতা তোমার পুত্রকে ভবিষ্যৎবাণী করেছেন, আয়ু প্রদান করেননি। এর দাঁত ভাঙার সময় তুমি কি নিজের পত্নীকে সেই ব্যাপারে জানিয়েছিলে? ব্যক্তির সত্তা সবার আগে তার পত্নীই হয়, আর তারপর তার সন্তান। তুমি নিজের এই কর্ম দ্বারা দুজনের সাথেই অন্যায় করেছ, নিজের পত্নীর সাথে আর নিজের এই অবোধ বালকের সাথেও।
তুমি বলো, তোমার আর নন্দের মধ্যে তাহলে কি তফাৎ রইল? তুমিও দুষ্কৃত্যের শিকার হয়ে পড়েছ চনি। শাস্ত্রকে দোষ দিও না। শাস্ত্রের অর্থ সময় সিদ্ধ করে আর সমাজ সময়ের অনুরূপ সেটার ব্যাখ্যা করে। সমাজ ব্যবহার শাস্ত্রকে দিশা প্রদান করে। আমরা যদি জানতাম যে তুমি এমন কাজ করবে, তাহলে আমরা কখনোই তোমাকে এই বালকের ভবিষ্যতের সংকেত প্রদান করতাম না। তখন চনি বললেন যে, মহারাজ, আমি মমতার জন্যই এই সমস্ত কিছু করেছি, আমার ভুল হয়েছে। কিন্তু চাণক্য যখন বড় হয়ে উঠলেন, তখন ওনার পিতা তার বিদ্যা অধ্যয়নের জন্য খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন ওনার বন্ধু শক্টারের কাছে গেলেন। শক্টার ছিলেন মহারাজ নন্দের মন্ত্রী। শক্টার মহারাজ নন্দের সাহায্যেই চাণক্যকে তক্ষশিলাতে বিদ্যা অধ্যয়নের ব্যবস্থা করলেন। অধ্যয়ন শেষ করে চাণক্য যখন কুসুমপুরে ফিরলেন, তখন আর সেই ঝুপড়িটি দেখতে পেলেন না। পাশের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, বাবা মা কোথায়, ঝুপড়িটি বা কোথায়? তখন উনি বললেন, আজ তাদের দুজনের মধ্যে কেউই আর জীবিত নেই। চাণক্য মনে মনে ভাবলেন, এটা আমার দুর্ভাগ্য যে আজ আমি তক্ষশিলা থেকে অধ্যয়ন শেষ করে ফিরে আসার পরে না মায়ের সঙ্গে মিলিত হতে পারলাম, না বাবার সঙ্গে। ওনারা এক পুত্রের থেকে কি সুখ পেলেন? কেবলমাত্র শৈশবেরই কিছু সুখ। যারা আমার আঙুল ধরে আমাকে ঘরের উঠানে বাড়ির দোরগোড়া পর্যন্ত চলতে শিখিয়েছিলেন, তাদের পুত্র আজ তক্ষশিলা থেকে এতটা পথ পাড়ি দিয়ে এখান পর্যন্ত এসেছে, সেটা তারা জানতেও পারলেন না। এ কেমন অভিশাপ! মা বাবার দেওয়া আদরের নাম বিষ্ণু, এই নামটিও চিরকালের মতো হয়তো হারিয়ে গেল। রয়ে গেল কেবলমাত্র একাকী চাণক্য। চাণক্য পাশের ব্যক্তিটিকে মহারাজ নন্দ, মন্ত্রী শক্টার এবং সেনাপতির কথাও জিজ্ঞাসা করলেন। তখন উনি বললেন, মহারাজ নন্দ রাজকোষের টাকা পয়সা বিলাসিতায় প্রয়োগ করেছিলেন, তাই মন্ত্রী শক্টার বিরোধিতা করায় তিনি সেনাপতিকে দিয়ে মন্ত্রী শক্টারকে বন্দী করে দিলেন। পরবর্তীকালে গ্লানিবশত নিজের থেকেই সেনাপতিও পদত্যাগ করলেন। এরপর চাণক্য যেন পথের সন্ধান পেলেন। উনি সেখান থেকে চলে এলেন। যেখানে উনি উঠেছিলেন এক অপরিচিত সরাইখানায়। অবশেষে উনি মনে মনে মহারাজ নন্দের সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিলেন।